নুসরাত হত্যা মামলায় 2 আসামি মৃত্যুদণ্ড বহাল, 10 আসামি খালাস, 4 জনের যাবজ্জীবন। নিম্ন আদালতের রায় দেওয়া বিচারককে সরানোর নির্দেশ। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এগিয়ে যাবে অর্থনীতি, বাণিজ্য মন্ত্রী ত্রিবেদী বৈঠক। জ্বালানি খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান। নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া যে কেউ সভা সমাবেশ করতে পারবে, জানালেন আইনমন্ত্রী। 72-এর সংবিধান মাথায় রেখে হবে সংবিধান সংশোধন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করবেন স্থানীয় নেতৃবৃন্দ। দলের নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি রিজভী। সরকারের 6 মাসে 95টি কারখানা বন্ধ, কর্মহীন 62,000 মানুষ, বলছে সিপিডি। প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, মন্তব্য নাহিদের। সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিৎজার দোকানে বন্দুকধারীর গুলিতে 1 বাংলাদেশি নিহত, আহত 1 নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসবিন হাসান। এবার বিস্তারিত। ফেনী সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন 4 জনকে, আর বাকি 10 আসামিকে খালাস দিয়েছেন। ঢালাও ফাঁসির রায় দেয়ায় নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে এক নির্মম পৈশাচিকতার শিকার হয়েছিলেন ওই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যান নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যা। নিম্ন আদালতে সেই সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। নুসরাত হত্যা মামলায় রায় ঘিরে পরিবার ও এলাকাবাসীর প্রতিক্রিয়া জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। ফরিদ, রায়ের প্রতিক্রিয়ায় নুসরাতের পরিবার কি বলছেন? ফেনীর সোনাগাজীর দাখিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আজকে উচ্চ আদালতে যে রায় হয়েছে, 2 জনের ফাঁসি এবং 4 জনের যাবজ্জীবন, 10 জন খালাস পেয়েছে। এই রায়ের পর আমরা কথা বলেছিলাম নুসরাতের মা শিরিন আক্তারের সাথে। আমি এই মুহূর্তে আছি ফেনীর সোনাগাজীর উত্তর চরসান্দিয়া গ্রামে, যেখানে নুসরাতের বাড়ি। নুসরাতের বাড়িতে আছি, কথা বলেছিলাম নুসরাতের মা শিরিন আক্তারের সাথে। তাদের পরিবার যেটি বলেছে, তারা এই রায়ে সন্তুষ্ট। তারা চায় রায় যেন দ্রুত কার্যকর হয় এবং তারা তাদের পরিবারের নিরাপত্তা দাবি করেছে। তারা বলেছে হত্যাকাণ্ডের পর থেকে তারা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং বিভিন্ন সময় তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল আর বিভিন্ন অপপ্রচার চালিয়েছিল, কিন্তু আজকে অপপ্রচারের এই আদালতের রায়ে সত্য প্রকাশ হয়েছে। নুসরাতের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এই বিষয়টি আদালতে তারা খুশি হয়েছে এবং তারা বলেছে দ্রুত যেন রায় কার্যকর করা হয়। শিরিন আক্তারের সাথে এবং পরিবারের এবং এলাকাবাসীর লোকজনের সাথে তারা একই কথা বলেছে। তারা বলেছে এই রায়ে তারা খুশি, তারা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছে এবং রায় যেন দ্রুত কার্যকর হয়, এই জন্য তারা দাবি জানিয়েছিল। এই ছিল আমার কাছে ফেনী সোনাগাজীর উত্তর সঞ্জারিয়া থেকে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল নুসরাতের বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফরিদ। নুসরাত হত্যার রায়ের প্রতিক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও 2 দেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে 12 বিলিয়ন থেকে $13 বিলিয়ন বাণিজ্য চলছে। একদিকে রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে বাণিজ্যের অঙ্কে বড় বাস্তবতা। প্রতিবেশী 2 দেশ বাংলাদেশ ভারতের সম্পর্কের রাজনৈতিক সমীকরণে নানা পরিবর্তন এলেও অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখতে আগ্রহী ঢাকা ও নয়াদিল্লি।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বৈঠক আলোচনায় উঠে আসে দুই দেশের বাণিজ্য বাড়ানো, ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দুয়ার খোলার বিষয়টি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরে। প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15-13 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 11 বিলিয়নের মতো, 10.89। বাংলাদেশ থেকেও 2 বিলিয়নের মতো গিয়েছে। ভারতের ব্যবসায়ীদের টাস্ক ফোর্স গঠনের বাস্তবতাই প্রমাণ করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতের ফাঁকে সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচনী ইশতেহার এবং বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে কথা হয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে। তবে বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাতের ফাঁকে আমাদের সরকারের পলিসি এবং আমাদের যে ইশতেহারে যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আমরা স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয় থেকে বিগত 6 মাসে কতদূর নোটিশে করেছি, অগ্রগতি কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। এর বাইরেও তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট। ৭২ সংবিধানকে সামনে রেখে সংবিধান সংস্কারের কাজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি একথা জানান। আইনমন্ত্রী আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল কিংবা সংগঠন ছাড়া যে কেউ সভা সমাবেশ করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। বলেন, বিগত সরকার গুম খুনের যে সংস্কৃতি চালু করেছিল তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে বিএনপি সরকার। এমনকি পুলিশ বাদী হয়ে ভুয়া বা মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমরা গত 6 মাসের মধ্যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অবস্থা কি। যে দেশে পুলিশ 99% পলিটিক্যাল পারসিকিউশন করত, পুলিশ বাদী হয়ে মামলা করত রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, আপনি দেখেন পুলিশ বাদী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কতগুলো মামলা করেছে। স্ট্যাটিস্টিক্স দেখেন প্রায় শূন্যের কোঠায়। স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এই কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই এখন তার অন্যতম প্রধান দায়িত্ব। দলের নেতাকর্মী যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড
সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়েই প্রার্থী ঠিক করা হবে। আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। এ সময় দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম কিংবা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে নবম পে স্কেল বাস্তবায়ন ও ক্রমবর্ধমান ভর্তুকি দেয়াই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান সরকার সংস্কার বাস্তবায়ন ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না বলেও মত তার। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সরকারের প্রথম 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত 6 মাসে কাঠামোগত সমস্যার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরলেও তা এখনো ভঙ্গুর অবস্থায় আছে। গত 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে। এই সময়কালে 62,000 কর্মসংস্থান হারিয়েছে বলেও জানান তিনি। আকাঙ্ক্ষা নিয়ে নতুন সরকারের কাছে অর্থনৈতিকভাবে গেছিলাম। একটা হলো যে অর্থনৈতিক পুনরুদ্ধার হবে এবং এই পুনরুদ্ধারের ভিতর দিয়ে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আসবে, বিনিয়োগ চালু হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র্য দূরীকরণ হবে। এই ক্ষেত্রে যে অর্থনৈতিক ইংরেজিতে টার্ন অ্যারাউন্ড বলি, মানে ঘুরে দাঁড়ানো, সেই ঘুরে দাঁড়ানো বিশেষ করে জিডিপির দেশজ আয়ের প্রবৃদ্ধির ধারাকে ফিরিয়ে নিয়ে আসা, এটাতে আবার পরে আসব। সেইটা একটা বড় আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা হলেও আমরা অস্বস্তিতে পড়ে গেলাম। বিএনপি সরকার গত 6 মাসে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দেন, বিএনপির পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে যে কোনো সংকট দেখা দিলেই বিগত সরকারদের ওপর দায় চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। সোমবার বিএনপি সরকারের 180 দিনের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পলিসি এবং রিসার্চ বিষয়ক গত 6 মাসে বিএনপি দ্রব্যমূল্যের দাম ও জীবনযাত্রার ব্যয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা, মত প্রকাশের স্বাধীনতা সহ 29টি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জানি না এই প্রেসভিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা। বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতির অধিকাংশ রক্ষা করতে পারেনি, উল্টো দেশে যে কোনো সংকট দেখা দিলেই অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে। এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট তৈরি হয়েছে। পুনরায় ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চাইলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরো কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক। জ্বালানি ক্রয়ে স্বচ্ছতার প্রশ্নটা অনুপস্থিত ছিল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট। সকাল থেকে রাত রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না পরিবহন চালকরা। চরম বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত যানবাহনের চালকরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দৈনিক জমা তুলে সংসারের খরচ চালানোই এখন তাদের জন্য দায় হয়ে পড়েছে।
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখন শুধুই সিএনজি আর গ্যাস চালিত গাড়ির সারি। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চালকদের অপেক্ষা বাড়ছে ঠিকই, কিন্তু পূর্ণ হচ্ছে না সিলিন্ডার। টানা কয়েক সপ্তাহ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর পরিবহন চালকরা। দিন যায়, সপ্তাহ পেরোয়, কিন্তু ফিলিং স্টেশনগুলোর চিত্র বদলায় না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চালকদের যেমন মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি কমে গেছে দৈনিক আয়। ভোগান্তির সবচেয়ে বড় শিকার ভাড়ায় চালিত গাড়ির চালকরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর গড়িয়ে গেলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সারাদিনের জমার টাকা তো দূরের কথা, গ্যারেজ মালিকের পাওনা মেটাতে গিয়েই এখন হিমশিম খেতে হচ্ছে তাদের। হিমশিম খাইতে হইতেছে গ্যাসে 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি লাগে তা বুঝে নিত। আধা বেলা গাড়ি চালায় 700 টাকা 420 টাকা জমা দিতে হয়। পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাই না, এটা তো অনেক লং টাইম পর্যন্ত চলতেছে। আমরা তো বারবারই সরকারের কাছে অনুরোধ জানাইছি। গ্যাসের লাগে যদি এত সময় কাটে, আমার সময় তো জায়গা ওইদিকে, আমার তো আর ওইদিকে সময় নাই। আমরা খুব কষ্টে আছি। ইনকাম করতাম, আমাদের জমা টমা সব কমপ্লিট করে 1000 টাকা বা 1200 টাকা, সেখানে কোনোদিন দেখা যায় যে 300 টাকা অথবা 400 টাকা নিয়ে যায়। মানে খায়ে পড়ে বাঁচতেই আমাদের কষ্ট হয়ে গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত পর্যাপ্ত ওয়ে সারে নাই, পর্যাপ্ত আমরা দিতে পারছি না। তবে গাড়ি যেগুলো আসছে আমরা সবগুলোই দিতে পারছি, হয়তো একটু তুলনামূলকভাবে তারা কম পাচ্ছে। একটা যে গাড়ি 500 টাকা গ্যাস ঢুকবে, গাড়ি ঢুকতেছে 200 টাকা 250 টাকা, অর্ধেক গ্যাস যায়। এখন প্রেশার আছে মাত্র 100, সেখানে আপনার গ্যাস ঢোকে মাত্র 200 টাকার 250 টাকার। তো তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না পাওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতেছে। গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের পরিবহন ব্যবস্থা। প্রতিদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজধানী ফিলিং স্টেশনের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাকদুরা মিতি। ফিলিং স্টেশনে গ্যাস সংকট কেমন দেখছেন, কি বলছেন চালকরা? শাজমিন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর উত্তরার একটি ফিলিং স্টেশনে এবং আপনি জানেন যে চট্টগ্রামের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু দেশে এক ধরনের তীব্র গ্যাস সংকট চলছে এবং গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু সংকটের যে চিত্র তার কোনো ধরনের পরিবর্তন চোখে পড়ছে না। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে আমি কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সবখানে চিত্র কিন্তু একই রকম এবং ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ছে। এই ফিলিং স্টেশনেও কিন্তু এর ব্যতিক্রম কিছু আমরা দেখছি না। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিএনজি সহ অন্যান্য যে গ্যাস চালিত যানবাহন রয়েছে সেই যানবাহনের চালকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন এবং এখানে পরিবহন চালকদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা অনেকেই কিন্তু 3 থেকে 4 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছেন, তারপরও কিন্তু তারা গ্যাস পাননি। অর্থাৎ সকাল গড়িয়ে দুপুর হলেও যানবাহন চালকদের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু শেষ হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা যেমনটা বলছেন, তারা যে পরিমাণে গ্যাস পাচ্ছেন সেটা কিন্তু তাদের জন্য পর্যাপ্ত নয়। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তারা করেছেন এবং অনেকেই আক্ষেপ প্রকাশ করছেন, তারা যে পরিমাণ গ্যাস পাচ্ছেন সেটা দিয়ে তাদের যে পরিবহন খরচ, সেই খরচে কিন্তু উঠছে না এবং যা বিশেষ করে ভাড়ায় চালিত যেসব চালক রয়েছেন তারা কিন্তু সংসার চালাতে অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছেন। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা যেমনটা বলছেন যে লাইনে গ্যাসের চাপ পর্যাপ্ত না থাকার কারণে তারা কিন্তু স্বাভাবিক সরবরাহ করতে পারছেন না। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন এবং আমি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যদি বলতে চাই তাহলে আগে স্বাভাবিক সময়ে পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ টাকার গ্যাস দিতে পারতেন সেটা কিন্তু এখন অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ গ্যাস সংকট কিন্তু ভয়াবহ অবস্থায় রয়েছে। শাজমিন, রাজধানীর উত্তরা ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিতি। রাজধানী ফিলিং স্টেশনের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী মাকদুরা মিতি। যশোরের শার্শায় লোডশেডিং এর কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মারা গেছে বিলের প্রায়
15 কোটি টাকার মাছ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, এত মাছ মারা যাওয়ার বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে সারসার বাহাদুরপুরে স্বজনের ঘেরে কিন্তু আসলে কোটি টাকার মাছ মারা গিয়েছে। তো সংশ্লিষ্টদের দাবি যে অক্সিজেন সংকট এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেয়। তো এই কারণেই কিন্তু আসলে 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো ঘের মালিক যেমনটা জানিয়েছেন, ঘের মালিক আলফাজুল হকের দাবি যে এখানে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু 100 মানুষ, 100 পরিবার এটার সাথে জড়িত, ঘেরের সাথে। তাদের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, একই সাথে ঘের মালিকের 300 বিঘার যে ঘেরটি রয়েছে, এই ঘেরটি আসলে এএফ মৎস্য খামার নামে তারা পরিচালনা করছিলেন, কিন্তু তাদের নিজস্ব বিদ্যুৎ যে ব্যবস্থা অর্থাৎ জেনারেটর না থাকার কারণে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হলে অক্সিজেন পরিচালনা করা হয়, যে যন্ত্র দিয়ে কৃত্রিমভাবে অক্সিজেন সৃষ্টি করা হয়, সেই যন্ত্রটি বন্ধ হয়ে যায়, যার কারণে মূলত তাদের মাছগুলো মারা যায়। এতে প্রায় 25 কোটি টাকার মাছ মারা গেছে, পাবদা সহ সাদা প্রজাতির মাছ যেগুলো আর কি। তো সব মিলিয়ে আমরা মালিক পক্ষের দাবি যে এত টাকার ক্ষয়ক্ষতি হলেও বিদ্যুৎ বিভাগ কিংবা কৃষি বিভাগ এখনো তাদের পরিদর্শন করেনি বা তাদেরকে ক্ষয়ক্ষতি পূরণে কোনো আশ্বাস দিবে কিনা এমন কোনো কিছু কিন্তু কোনো আশ্বাসের কথা তারা জানতে পারেনি। তো তারা দাবি জানিয়েছেন এমনটা যে যেন তাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এটা নিরূপণ করে তাদের ক্ষয়ক্ষতি যেন পূরণ করা হয়, যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারেন। এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে যে আসলে 1:40 থেকে 12:40 থেকে 1:20 মিনিট পর্যন্ত এই 40 মিনিট কিন্তু লোডশেডিং ছিল। লোডশেডিং থাকার কারণ এটা নিয়মিত লোডশেডিং, বরং মালিক পক্ষের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ না থাকার কারণে যে অক্সিজেনের ঘাটতি, এই দায়টা কিন্তু বিদ্যুৎ বিভাগ নিচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাগর। সারসায় লোডশেডিং এর কারণে প্রায় 15 কোটি টাকার মাছ মারা গেছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। মেডিকেল ইনফেক্টেড ডিজিজ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর না করে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ইনফেকশন প্রিভেনশন সিস্টেম নিয়ে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো রোগী সংক্রমিত হওয়ার পর শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলেই হবে না। সংক্রমণ যেন না ঘটে সে বিষয়ে আগে থেকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও শক্তিশালী করাও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। 1.5 kg gauze mixed with the blood of the delivery inside the around the uterus or from inside the uterus the blood flow. He or she cleaned, kept the all blooded gases inside the stomach and they ceased. পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয় কমিটি গঠন করে ঐতিহ্যবাহী ও প্রত্নতান্ত্রিক স্থাপনাগুলোতে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে দুই মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সচিবালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। পর্যটন মন্ত্রী আরও বলেন, বর্তমানে পর্যটন খাতে 2 থেকে 3% জিডিপি অর্জন করে দেশ, সেটি 7 থেকে 8% উন্নত করতে চায় সরকার। সংস্কৃতি মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ ছোট ছোট পর্যটনকে কাজে লাগিয়ে এখন বড় অবস্থানে গিয়েছে, বাংলাদেশের পক্ষেও তা সম্ভব। পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আশা, আমাদের জিডিপি 7 থেকে 8% উন্নীত করা, সেটা সম্ভব হবে। রাজধানীর সড়কে এআই ক্যামেরা বসানোর পর সিগন্যাল মানার প্রবণতা বেড়েছে বলে দাবি করেছেন চালক ও যাত্রীরা। এতে কিছু এলাকায় কমেছে যানজটও, তবে পুরো রাজধানীতে এখনও এর প্রভাব সমান নয়। অটোরিকশা ও নম্বর প্লেটহীন গাড়ির কারণে এখনও কিছু স্থানে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাজধানীর ব্যস্ত সড়কে এখন লাল বাতি জ্বললে থামছে গাড়ি, সবুজ বাতি জ্বললেই শুরু হচ্ছে চলাচল। এআই ক্যামেরার নজরদারি আর নিয়ম ভাঙলে মামলার আশঙ্কায় সিগন্যাল মানছেন বেশিরভাগ চালক। এই লাল দাগ পার গেলে 5,000 টাকার মামলা খাবো। নীল বাতিটা জ্বলবো, গাড়ি চলবো, লাল বাতি জ্বলবো, ব্রেক গাড়ি, এটাই ভালো হয়েছে। চালকদের এই পরিবর্তনের প্রভাব যানজট কমাতেও ভূমিকা রাখছে। অনেক যাত্রী জানিয়েছেন বেশ কিছু স্থানে আগের তুলনায় জ্যাম কিছুটা কমেছে। তবে অটোরিকশা সহ নম্বর প্লেটহীন যানবাহনের কারণে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যানজট। কিছু কিছু গাড়ি আছে মানছে না, ওদের কোনো কাগজপত্র নাই, নাম্বার নাই, ওদের কিছু করতে পারতেছে না। এই অটোরিকশা উঠে গেলে আরো কমে যাবে। এই অটোতে পুরো ঢাকা শহরটা পুরো যানজট আরো বানাইয়ে রাখছে এই অটোগুলায়। তারপরও এআই ক্যামেরার ব্যবহার আরো বাড়ানোর দাবি যাত্রীদের। তাদের মতে শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে নয়, রাজধানীর সব গুরুত্বপূর্ণ সড়কে ক্যামেরার আওতা বাড়ানো গেলে ট্রাফিক আইন মানার প্রবণতা আরো বাড়বে। এআই ক্যামেরা করার পর গাড়ি করে এত সুশৃঙ্খল হয়েছে, কার বুদ্ধিতে যে করছে আর আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো অগ্রগতি হয়, নানান জায়গায় দেয়, তাহলে খুব সুন্দর হবে। সামনে আরো 50টি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন নজরদারি বাড়লে সড়কে শৃঙ্খলা আরো বাড়বে, পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও মিলবে সুফল। এআই ক্যামেরার নজরদারির কারণে কিছুটা শৃঙ্খলা ফিরেছে রাজধানীর সড়কে, চালকরাও মানছেন ট্রাফিক সিগন্যাল। তবে অটোরিকশা এবং নম্বর প্লেটহীন গাড়ির কারণে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মহাসড়কগুলো। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। দেখছেন